আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং সবাই বাসায় অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থী, দাউদ পাবলিক অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে পড়াবো একাই একটি দুর্গ। তোমরা এখন সবাই বই, খাতা এবং কলম বের করে রাখবা। একাই একটি দুর্গ। তোমরা সবাই জানো আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে 26শে মার্চ। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। এই মুক্তিযুদ্ধে অনেক বাংলা মায়ের বীর সন্তান জীবন দিয়েছিল, যাদের অবদান অবিস্মরণীয়। এখন আমরা এই একাই একটি দুর্গ গল্পটি একটি সুন্দর ভিডিওর মাধ্যমে দেখব। সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবা, তারপরে আমরা পাঠে চলে যাব। একাই একটি দুর্গ, এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য আর তার অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। 16ই এপ্রিল 1971 মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে, চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। 17ই এপ্রিল 1971 ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করলো। মোস্তফা কামাল ভাবতে লাগলেন, এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, কিন্তু বাড়তি সেনা এলো না। এমনকি 2 দিন ধরে নিয়মিত খাবারও বন্ধ। চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। সকলে মিলে আত্মরক্ষা করলেন পরিখার মধ্যে। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছলো, সেই সঙ্গে খাবারও এলো। পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণও হলো বন্ধ। 18ই এপ্রিল 1971 সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। সারা সকাল নির্বিঘ্নে কাটল। পাকিস্তানি বাহিনীর কোনো রকম গোলাবর্ষণ হলো না। সকাল 11টা শুরু হলো প্রচন্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা 12টা আক্রমণ হলো আরো তীব্র। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিন গান চালাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান। মোস্তফা কামাল পাশেই ছিলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিন গান। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক, সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই।
তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশমনদের। এই দায়িত্ব কে নেবে? এ সময় আরো একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে। মোস্তফা কামাল পরীক্ষার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি। 9 জন মুক্তিযোদ্ধা এর মধ্যেই শহীদ হয়েছেন। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন। তিনি একা গুলি চালিয়ে যাবেন। মোস্তফা কামাল জোর দিয়ে বললেন, আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে দুশমনরা সবাইকে শেষ করে দেবে। সবাই দ্রুত সরে যান। শেষ পর্যন্ত মোস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন। অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন মোস্তফা কামাল। তিনি একাই যেন মুক্তি বাহিনীর একটা দুর্গ। একসময় গুলি শেষ হয়ে গেল। হঠাৎ একটা গোলা এসে পড়ল পরীক্ষার মধ্যে। গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল। তিনি মৃত্যুবরণ করলেন। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষত বিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনো দিন ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতভয় বীর। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। প্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো ভিডিওটি? একা একটি দুর্গ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল তাদের মধ্যে অন্যতম। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক ছিলেন। তার উপাধি ছিল সিপাহী। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এখন খাতা বের করো। আমরা এখন এই অধ্যায় থেকে শব্দার্থ লিখব। সবাই খাতা কলম নাও। শিক্ষার্থী, অধিনায়ক বলতে অধিনায়ক বলতে কি বোঝায়? অধিনায়ক বলতে দলপতি। সবাই লিখো। এরপরে আসো অকুত ভয়। অকুত ভয় অর্থ ভয় নেই এমন। অকুত ভয়, অকুত ভয়, ভয় নেই এমন। এবারে আমরা লিখব আত্মদান। আত্মদান, আত্মদান, আত্মদান অর্থ নিজের জীবন দান। নিজের জীবন, নিজের জীবন দান। 4 নম্বরে আমরা লিখব সমাহিত। সমাহিত, মানুষ মরে গেলে তাকে আমরা করি কবরে শায়িত করি। কবরে শায়িত হবে, কবরে শায়িত। শিক্ষার্থী, তোমরা সবাই লিখে নাও। এবার আমরা এই অধ্যায় থেকে আমরা বিপরীত শব্দ লিখব। আমরা এখানে লিখি। আচ্ছা, তোমরা লিখে নিচ্ছ এটা?
এবার লেখো বিপরীত শব্দ। বিপরীত শব্দ সবাই লিখবা। আমরা 1 নম্বর লিখবো জীবন। জীবনের বিপরীত শব্দ হবে মৃত্যু। 2 নম্বরে আমরা লিখবো কম। কম বেশি বা অনেক? কম অনেক। 3 নম্বরে আমরা লিখবো বন্ধ। বন্ধ খোলা। 4 নম্বরে আমরা লিখবো শত্রু। শত্রু মিত্র, যারা আমাদের বন্ধু হিসাবে কাজ। 1971 সালে পাকিস্তানি বাহিনী আমাদের ছিল শত্রু, আর মিত্র বাহিনী ছিল আমাদের ভারত, পার্শ্ববর্তী দেশ ভারত। প্রিয় শিক্ষার্থী, সবাই তোমরা শব্দার্থ এবং বিপরীত শব্দ খুব সুন্দরভাবে লিখে নাও। এবার আমরা লিখব এক কথায় প্রকাশ। এবার আমরা লিখবো এক কথায় প্রকাশ। এই একা একটি দ্বন্দ্ব থেকে এক কথায় প্রকাশ লিখবো। এক কথায়, এক কথায় প্রকাশ। 1 নম্বরে আমরা লিখবো দলনেতা যিনি। দলনেতা যিনি। তোমাদের ক্লাস নিতে তোমরা কি বলো? ক্যাপ্টেন বলো। আর দলনেতা ক্যাপ্টেনও হবে অধিনায়ক। আমরা এখানে লিখবো অধিনায়ক। অধিনায়ক। 2 নম্বরে আমরা লিখবো শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির গর্ত। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির গর্ত। কি হবে বলতো? পরীক্ষা। 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 3 নম্বরে আমরা লিখবো নিজের জীবন উৎসর্গ করা। নিজের জীবন উৎসর্গ করা। নিজের জীবন উৎসর্গ করা। কিভাবে? আত্মত্যাগ। 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 আমরা ইংলিশ দিলাম এটা, তোমরা কিন্তু খাতায় সবাই তুলে নিবে এটা। এবার আমরা লিখবো 4 নম্বরে যার মৃত্যু নাই। যার মৃত্যু নেই।
কি হবে? অমর, অমর, অমর। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা প্রশ্ন লিখব। এই 21টি দুর্গ থেকে আমরা প্রশ্ন লিখব এবং প্রশ্নের উত্তরও লিখব। সবাই খুব সুন্দরভাবে আমার সাথে সাথে প্রশ্ন লিখবা এবং প্রশ্নের উত্তরগুলো লিখবা। এগুলো তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন এবং উত্তর আমি এখন তোমাদের লিখে দেবো। সবাই লেখো। 1 নম্বরে লিখবা, কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এসেছিল? কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এসেছিল? প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভিডিওটি দেখেছো। কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এসেছিল বলো তো? পাকিস্তানি সৈন্যরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এসেছিল। কারা এসেছিল? পাকিস্তানি সৈন্যরা। পাকিস্তানি সৈন্যরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এসেছিল। এবার আমরা 2 নম্বরটা লিখব। মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? উত্তরে আমরা লিখবো কোথায় বলতে পারো তোমরা? মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? দরুইন গ্রামে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিল। মুক্তিযোদ্ধারা দরুইন গ্রামে কি করেছিল? অবস্থান নিয়েছিল। তোমরা সবাই লেখো। সবাই লিখে না, আমরা একটু মুছে দেবো। প্রথমটা মুছলাম, তোমার লিখে আমরা 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্নে আছে মুক্তিযোদ্ধাদের সামনে কোন 2টি পথ খোলা ছিল? মুক্তিযোদ্ধাদের সামনে কোন 2টি পথ খোলা ছিল?
সংক্ষেপে লিখছি আমরা। মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল বলতো? একটা হচ্ছে সামনাসামনি যুদ্ধ, আর একটা হচ্ছে পূর্ব দিক দিয়ে পিছু হটা। 1 নাম্বার সামনা সামনি যুদ্ধ, আর 2 নাম্বার পূর্ব দিক দিয়ে পিছু হটা। এবার আমরা 4 নাম্বারটা লিখব। তোমরা সবাই কিন্তু প্রশ্ন উত্তর, তারপর বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ এবং শব্দার্থ সবাই খাতায় সুন্দর করে লিখে নেবা। 4 নাম্বার প্রশ্ন, সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কি সিদ্ধান্ত নিলেন? সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কি সিদ্ধান্ত নিলে? উত্তর, সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল একাই যুদ্ধে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে। আরেকটা প্রশ্ন আছে 5 নাম্বারটা, তোমরা সবাই লেখো। পাঁচ নম্বর প্রশ্ন, একা একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে? এই যে আমাদের এই গল্পটা একা একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে? কাকে বোঝানো হয়েছে, কেন? একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে? আরেকটু আছে, কেন? আমরা সবাই উত্তরটি লিখবো। একটু বড় উত্তর, একা একটি দুর্গ বলতে মোস্তফা কামালকে বোঝানো হয়েছে। সবাই লেখো, একাই একটি দুর্গ বলতে মোস্তফা কামালকে
কামালকে বোঝানো হয়েছে। আরেকটু আছে কেন কেন বোঝানো হয়েছে মোস্তফা কামালকে একা একটি বলতে, কারণ সঙ্গীতের জীবন বাঁচাতে তিনি অনবরত গুলি ছুটতে লাগলেন। সঙ্গীদের জীবন বাঁচাতে তিনি অনবরত গুলি ছুটতে লাগলেন। অনবরত গুলি ছুটতে লাগলেন, শত্রুরা সামনে এগোতে পারল না। শত্রুরা সামনে এগোতে পারল না। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই একা একটি দুর্গ এই গল্পটি খুব সুন্দরভাবে পড়বে এবং এই গল্পের সাথে আমি আজকে যা যা লিখে দিলাম এগুলো সুন্দর করে পড়বে। আর সবাই ভালো থাকবে, মা বাবার কথা শুনবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।